শুরুতেই শিরোনাম। ইউক্রেনীয় বাহিনীর হামলায় ধ্বংস একের পর এক রুশ সেতু, লক্ষ্য যুদ্ধে অস্ত্র সরবরাহে বাধা দেয়া, কিয়েভের সাথে কোনো আলোচনা নয় ঘোষণা মস্কোর। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভয়াবহ মানসিক বিকৃতির প্রমাণ পেয়েছে সিবিআই। ময়নাতদন্ত ও মামলা গ্রহণে গাফিলতিতে ক্ষোভ সুপ্রিম কোর্টের। ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন টিম ওয়াটস। দেশের স্বার্থে কমলা হ্যারিসকে জয়ী করার আহ্বান দলের নেতাদের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। যুদ্ধের ময়দানে অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত করতে একের পর এক রাশিয়ার ব্রিজ ধ্বংস করছে ইউক্রেন। কুরস্কের সিম নদীতে থাকা 3টি সেতুই ধ্বংসের দাবি করেছে দেশটি। আর এসব হামলায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র। ফ্রন্টলাইনেও তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। এদিকে ইউক্রেনের সাথে আর কোনো শান্তি আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মস্কো, পাশাপাশি দিয়েছে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি। রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেতু ধ্বংসের এই ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের বিমান বাহিনী। তাদের দাবি, এরই মধ্যে গুড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভাসমান সেতু, যার মধ্যে 3টি সিম নদীতে। কিয়েভের দাবি, এসব সেতু ব্যবহার করেই ইউক্রেনের সেনা সদস্য সামরিক সরঞ্জাম পাঠায় মস্কো। কুরস্কে একটি গোলাবারুদের ডিপো, জ্বালানির গুদাম ধ্বংসের দাবিও করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমার্স রকেট দিয়ে ধ্বংস করা হয়েছে এসব স্থাপনা। রুশ ভূখণ্ডের পাশাপাশি নিজ দেশের ফ্রন্টলাইনেও শক্ত প্রতিরোধের দাবি করেছেন জেলেনস্কি। দোনেৎস্ক অঞ্চলে হামলা বেশ জোরদার করেছে রুশ সেনারা। পোক্রোভস্কে তীব্র লড়াই হচ্ছে দুপক্ষের মধ্যে। রুশ সেনাদের হারাতে মিত্রদের কাছে তাই আরও অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ডোনেৎস্কে শত্রুরা সামনে অগ্রসর হচ্ছে এবং শক্তিমত্তা বাড়াচ্ছে। মিত্ররা অস্ত্র দেওয়ার জন্য যেসব অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করা এখন আমাদের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুরস্কে আমাদের অভিযান চলমান রয়েছে, আমাদের সেনারা সামনে অগ্রসর হচ্ছে। আমি আমাদের সামরিক ইউনিটের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়ার অভিযোগ, রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে শান্তি আলোচনার সব পথ বন্ধ করেছে ইউক্রেন। শত্রুদের এমন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। শান্তিপূর্ণ বেসামরিক জনগোষ্ঠী এবং অবকাঠামোর ওপর ইউক্রেন যে নৃশংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারপর আর তাদের সাথে আলোচনার কোনো পথ নেই। একসময় শান্তি আলোচনাকে অগ্রাধিকার দেয়া হলেও এখন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এমন পদক্ষেপের পর আলোচনার যে কোনো সম্ভাবনাকে নাকচ করে দেয় মস্কো। এদিকে 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বুধবার রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রেমলিনের দাবি, ভূপাতিত করা হয়েছে 11টি ড্রোন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভয়াবহ মানসিক বিকৃতির প্রমাণ পেয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিকৃত যৌনাচরণে অভ্যস্ত সঞ্জয় অভিযুক্তের শাশুড়ির বয়ানেও তার বিকারগ্রস্ত মানসিকতার কথাই উঠে এসেছে। সঞ্জয় নির্যাতনে মারা যায় তার গর্ভবতী স্ত্রীও। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বেশ কয়েকজন জড়িত থাকার কথা বলা হচ্ছে, যদিও এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে একজনকেই আটক করেছে পুলিশ। সঞ্জয় রায় নামের ওই সন্দেহভাজন সম্পর্কে প্রতিবেদন পেশ করেছে সিবিআই। তদন্তে সঞ্জয় রায় সম্পর্কে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। সঞ্জয় রায়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দিল্লির কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। সিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের মধ্যে বিকৃত যৌনাচার এবং পশুর মতো হিংস্র আচরণের প্রমাণ মিলেছে। একই ধরনের তথ্য উঠে এসেছে সঞ্জয়ের শাশুড়ির বয়ানেও। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সঞ্জয় কলকাতা ট্রাফিক পুলিশের ভলেন্টিয়ার থাকায় নিশ্চিন্ত মনেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বিয়ের প্রথম 6 মাস ভালো কাটলেও এরপর থেকে বেরিয়ে আসতে থাকে সঞ্জয়ের ভয়াবহ চেহারা। जब उसको देखा, जब अपना बेटी को देखे, जब बेटी को मेरा सही नहीं रखा तो फिर हम रिश्ता कैसा रखा।
মারপিট, গালমন্দ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে বেধড়ক আঘাত করায় গর্ভেই মারা যায় সন্তান। এ ঘটনার পর মেয়েকে বাড়ি নিয়ে আসে পরিবার। এর কিছুদিন পর মারা যান সঞ্জয়ের স্ত্রীও। शादी 2 साल हुआ था, उसमें बीमार गिरा, मारा धरा, बीमार गिरा, 3 महीना का पेट में बच्चा था, वो भी खराब किया। আরজিকর হাসপাতালে ট্রেনি নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে রাস্তায় হাজারো মানুষ। দ্রুতই সঞ্জয় রায়সহ এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেখতে চায় দেশবাসী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ময়নাতদন্তের আগেই কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা হলো তা জানাতে আগামী শুনানির দিন মামলা গ্রহণকারী পুলিশ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এ সময় পুলিশের আরও বেশ কিছু কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের সর্বোচ্চ আদালত। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী CISF। গাজায় আগ্রাসনের প্রতিবাদে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা চলছে। যুক্তরাজ্যের মেরিটাইম এজেন্সির দাবি, বুধবারও একাধিক জাহাজে দফায় দফায় হামলা চালিয়েছে গোষ্ঠীটি এবং এক প্রতিবেদনেই তারা জানিয়েছে তুরস্কের ডেল্টা ট্যাঙ্কার সহ একটি তেলবাহী জাহাজের খুব কাছেই বিস্ফোরণ ঘটে। এই নিয়ে ডেল্টা ট্যাঙ্কার্সের 3টি জাহাজ হুতিদের হামলার শিকার হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষতির শিকার হয়নি জাহাজটি। নিরাপদে আছে ক্রুরাও। একই দিন এডেন উপসাগরেও হামলার কবলে পড়েছে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। সব মিলিয়ে এডেন উপসাগরে অন্তত 5টি বিস্ফোরণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শত্রুদের যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার দেশটির উত্তরাঞ্চল ও গাজা উপত্যকা সফরে গিয়ে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নিজেদের রক্ষার পাশাপাশি প্রয়োজনে পাল্টা হামলা চালানোর জন্য তৈরি তারা। আর দেশটির উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি পরিদর্শন করেন তিনি। এ সময় সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। কাছের ও দূরের হুমকি মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত সেটাই নিজ চোখে দেখতে আমি এই বিমান ঘাঁটিতে এসেছি। যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সেনারা তৈরি। প্রতিরক্ষা কিংবা পাল্টা জবাব দুটোই আমরা করতে সক্ষম। শত্রুদের কিভাবে আঘাত করতে হয় তা ভালো করেই জানি। এমন পরিস্থিতি তৈরি হলে আমরা আবারও সেটি প্রমাণ করব। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলার জবাবে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে। ভিডিও ফুটেজে দেখা যায় লেবাননের ব্লিদা, এল সাইয়াদ, আয়তা আসশাব, জিপকিন সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভবনে বিস্ফোরণ হচ্ছে। এর আগে বুধবার ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি এবং উত্তরাঞ্চলে ব্যাপক রকেট ছুড়ে হিজবুল্লাহ, এতে করে আগুনে পড়ে যায় বেশ কয়েকটি বাড়ি। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনও তরুণ বিল ক্লিন্টন। ডেমোক্র্যাট কনভেনশনে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন নিজেই। বুধবার শিকাগোর সম্মেলনে তিনি ছিলেন মধ্যমণি। এদিন ভাইস প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয় 60 বছর বয়সী টিম ওয়ালসকে। আর উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি সহ বিনোদন জগতের তারকারাও। আর দেশের স্বার্থে কমলা হ্যারিস, টিম ওয়ালস জুটিকে নির্বাচিত করার আহ্বান জানান তারা। ডেমোক্র্যাট কনভেনশনের তৃতীয় দিন ছিল দলটির ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালসের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের দিন। শিকাগোর সম্মেলনে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী, ছেলে ও মেয়ে। ওয়ালসের বক্তব্য শুনে আবেগঘন হয়ে পড়ে পুরো পরিবার। ছোট শহরে শিক্ষক ও হাই স্কুলের ফুটবল কোচ হিসেবে নিজের সাদামাটা জীবনের কথা তুলে ধরেন ওয়ালস। কমলা হ্যারিসের প্রতি কৃতজ্ঞতা জানান তাকে রানিং মেট হিসেবে বেছে নেয়। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, রিপাবলিকানদের এজেন্ডা কেবল ধনী ও কট্টরপন্থীদের জন্য। উন্নত ভবিষ্যতের জন্য কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানান ওয়ালস। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ আমার উপর ভরসা করার জন্য। 4 বছর ধরে শক্তিশালী নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা। এই মনোনয়ন আমার জন্য দারুণ সম্মানের। আমরা সবাই এখানে একটি দারুণ উদ্দেশ্যে এক হয়েছি, তা হলো এই দেশকে আমরা ভালোবাসি।
এদিন মঞ্চের আলো কেড়ে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এই নিয়ে 12তম বার ডেমোক্র্যাটদের কনভেনশনে যোগ দিলেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের প্রশংসার পাশাপাশি মজা করেন নানা বিষয়ে, বিদ্রূপ করেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তরুণ বয়সে ম্যাকডোনাল্ডসে কাজ করার সময় কমলা মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করতেন কিভাবে সাহায্য করতে পারেন। ক্ষমতার কাছাকাছি থেকেও দেশবাসীর কাছে এই প্রশ্নই করছেন। তিনি হোয়াইট হাউসে প্রবেশ করলে দীর্ঘদিন ম্যাকডোনাল্ডসে কাজ করার প্রেসিডেন্ট হিসেবে আমার রেকর্ড ভাঙবেন। দুদিন আগে ৭৮ বছর পূর্ণ করলাম। তারপরও বলতে পারি এখনো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তরুণ আমি। কনভেনশনের তৃতীয় দিন উপস্থিত ছিলেন প্রভাবশালী ডেমোক্র্যাট রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি। গণতন্ত্র রক্ষায় হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। স্বৈরতন্ত্রকে প্রত্যাখ্যান করে গণতন্ত্রকে বেছে নেওয়ার আহ্বান জানাই, আর সেজন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম ওয়ালস ও প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচিত করতে হবে। সম্মেলনের তৃতীয় দিনে চমক তৈরি করে তারকা মার্কিন উপস্থাপক অপরা উইনফ্রের উপস্থিতি। হ্যারিস ওয়ালস জুটির প্রতি সমর্থন জানাতে অংশ নেন স্টিভ ওয়ান্ডার, মিন্ডি কালিং, কেনান থমসন ও জন লিজেন্ডের মতো বিনোদন জগতের তারকারাও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নির্বাচনী সমাবেশে হামলার শিকার হওয়ার পর প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে ভাষণ দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার অ্যাশবারা শহরেই হয় এই নির্বাচনী প্রচারণার আয়োজন। বুলেট প্রুফ গ্লাসের বলয় আর স্নাইপারদের তীক্ষ্ণ নজরদারিতে ভাষণের মঞ্চে উপস্থিত হন ট্রাম্প। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরো আয়োজন চলে। আর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে প্রতিপক্ষকে তুলোধুনো করেন ট্রাম্প। কর্মসংস্থানের সংকটের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন। এছাড়াও ডেমোক্র্যাট দলীয় ন্যাশনাল কনভেনশনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আক্রমণাত্মক ভাষণের বিষয়ে উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের হামলা থেকে ঘনিষ্ঠ মিত্র তেল আবিবকে বাঁচাতে অঞ্চলটিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের এই রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনার পরে মিত্রকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন, যার অংশ হিসেবেই পাঠানো হয়েছে এই রণতরী। পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জামও মোতায়েন করা হয়েছে। ইতালির সিসিলি উপকূলে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোত্তরীর নিখোঁজ 6 যাত্রীর মধ্যে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করেছে। এখনও পরিবার বা স্বজনরা শনাক্ত না করায় মরদেহগুলোর পরিচয় প্রকাশ করেনি ইতালি কর্তৃপক্ষ। তবে স্থানীয় গণমাধ্যম বলছে উদ্ধারকৃতদের মধ্যে আছে ধনকুবের মাইক লিঞ্চ, তার মেয়ে হানা, মর্গান স্ট্যানলি, ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী। বুধবার বিকেলে পোর্টেসেলো হারবার উপকূল থেকে উদ্ধার করা হয় মাইক লিঞ্চ এবং তার মেয়ের মরদেহ। কয়েক ঘন্টা পরে বাকি দুজনকে পাওয়া যায়। আর নিখোঁজ অপরজনের সন্ধানে সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছে ডুবুরিরা। সোমবার সিসিলি উপকূল থেকে 700 মিটার দূরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বিলাসবহুল প্রমোত্তরী বাইজিয়ান। প্রবল ঝড় বৃষ্টির জেরে ডুবে যায় 10 ক্রু ও 12 যাত্রী নিয়ে জীবিত উদ্ধার করা হয় 15 জনকে। কোভিডের মতো প্রাণঘাতী নয় এমপক্স, এমনটি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। যথাযথ ব্যবস্থা নিলে একেবারেই নির্মূল করা সম্ভব এই রোগ। রোগীর সংস্পর্শে ছড়ায় বলে আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টিনে রাখারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অবশ্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই মত তাদের। আর্জেন্টিনায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে ইনা লোতে নামের এই কার্গো জাহাজটিকে, কারণ জাহাজটির এক ক্রুয়ের শরীরে দেখা দিয়েছে এমপক্সের উপসর্গ। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি রওনা হয়েছিল ব্রাজিলের সান্তোস থেকে। যাত্রাকালে ভারতীয় ওই ক্রুয়ের মুখে ও বুকে লক্ষ্য করা যায় সিস্টের মতো কিছু ফুসকুড়ি। সাথে সাথেই তাকে আলাদা করে ফেলা হয় বাকিদের থেকে। খবর পাওয়া মাত্র জাহাজটিকে পারানা নদীতে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়, যদিও তিনি এমপক্সেই আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। শনাক্ত হওয়ার পর এবারই প্রথম আফ্রিকার বাইরে ছড়াতে শুরু করেছে এমপক্স। সংক্রামক হওয়ায় অনেকেই এটিকে তুলনা করছেন কোভিডের সাথে, সেই সাথে ছড়াচ্ছে আতঙ্কও।
in Central and West Africa in the 1970s. 1970-এ প্রথম এমপক্সের আবির্ভাব হয়, কিন্তু দীর্ঘ 50 বছরেও এই রোগের উপর ভালো কোনো রিসার্চ নেই। এখনও এটি কিভাবে ছড়ায়, উপসর্গগুলো কি, বা উপসর্গ ছাড়াও কোনো কেস আছে কিনা, এসব ব্যাপারে আমাদের ভালো জানাশোনা নেই। How it spreads, how তবে এটি কোভিডের মতো প্রাণনাশক নয় বলছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হয়ে যথাযথ পদক্ষেপ নিলে খুব সহজেই এর নিরাময় সম্ভব। এমপক্স নতুন কোভিড নয়। আমরা কি বিশ্বব্যাপী এমপক্স নিয়ন্ত্রণ এবং নির্মূল করার জন্য নিয়মানুবর্তীভাবে এগোবো, নাকি কোভিডের মতো আতঙ্ক ও অবহেলার আরেকটি চক্রে প্রবেশ করব? আমরা এখন এবং আগামী বছরগুলোয় কিভাবে প্রতিক্রিয়া জানাবো তার উপরই নির্ভর করবে এই রোগের নির্মূল সম্ভব কিনা। চলতি বছরের শুরু থেকে জুলাই মাস পর্যন্ত এমপক্সে আক্রান্ত হয়েছে 17,000-এর বেশি মানুষ। গেল সেপ্টেম্বর নতুন ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্তের পর থেকেই বেড়ে চলেছে সংক্রমণের হার। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এপিসি ট্রাকের মতো বিভিন্ন সামরিক যান যেমন চলাচল করে এই ঘাঁটিতে, তেমনি সংরক্ষিত আছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট। সম্প্রতি এই সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এ যেন রীতিমতো এক শহর। চলছে ভারী ট্রাকসহ বিভিন্ন সামরিক যান, রয়েছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র। বোঝার উপায় নেই এই সামরিক ঘাঁটির অবস্থান মাটির নিচে। পাহাড়ি এলাকায় মাটির গভীরে এই ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের আদলে পাহাড়ের নিচে বানানো ঘাঁটিটি সাজানো হয়েছে অত্যাধুনিক সব মিসাইল দিয়ে, যেখানে দূরপাল্লার গাইডেড মিসাইল সহ রাখা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর। রয়েছে খাইবার আর ফজরের মতো মিসাইলও। যে কোনো মুহূর্তে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালাতে প্রস্তুত রাখা হয়েছে ইমাদ 4 নামের বিশেষ এ ঘাঁটিকে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘাঁটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে বাস্তবে এর পরিধি আরও বড়। মূলত ক্ষেপণাস্ত্রাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ঘাঁটি, যেখান থেকে ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হামলা চালানো সম্ভব। ইমাদ 4 ছাড়াও মাটির নিচে রয়েছে আরও কয়েকটি ঘাঁটি। গাজা ইসরায়েলের অভিযানের পর থেকে উত্তপ্ত বৈরুত তেল আবিব সম্পর্ক। প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের চলছে হামলা পাল্টা হামলা। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।